সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আওয়ামী লীগ আমলে পাহাড় সম দুর্নীতির চিত্র সামনে এসেছে এবং এখনও আসছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের স্বপ্ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার নিয়ে এসেছিল। সময়ের পরিক্রমায় নতুন দলেও দুর্নীতির গুঞ্জন উঠছে। চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতার অভিযোগ রয়েছে বিএনপির বিরুদ্ধেও। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ৭১, ৯০-এর মতো ২৪-এও নতুন রাজনৈতিক ধারার আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যাবে কি? প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির চরিত্র নতুন বনাম পুরানো। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দি ফিনান্সিয়াল পোস্ট, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনা শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত। সরকার রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছরের পক্ষে নয় দলটি। একমত দ্বিকক্ষ সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ। বললেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই, টিআইএর নেই বলে জমা দেননি আয়কর। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়। গুজরাটে ১,০০০-এর বেশি বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। চোখের জলে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায়। অন্তিম যাত্রায় ভ্যাটিকানে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। আমরা আলোচনায় আসি। প্রথমে মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, একদমই তরুণ নেত্রী। আপনাকে দিয়ে প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা মানুষকে দেখিয়ে একটি নতুন দলের গঠন করেছিলেন। সেই দল গঠনের পরে কি আসলে এই যেই তথ্যগুলো সামনে আসছে কিংবা যে ধরনের গুঞ্জনগুলো উঠছে দুর্নীতির, আপনাদেরই সহপাঠী, আপনাদেরই বন্ধু-বান্ধব বা আপনাদেরই একসময়কার সহযোদ্ধা যারা, তাদের পক্ষ থেকেই বা দলের কর্মী, এমন লোকদের কাছ থেকে যে দুর্নীতির অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে, এগুলোকে আপনাদের বিব্রত করছে কিনা, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন সেটাই কি আসলে ধূলিসাৎ করার জন্য যথেষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক তাকে শুভেচ্ছা। আম স্বাভাবিকভাবেই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেটার সাথে তো অবশ্যই এই ধরনের যে অভিযোগগুলো সেগুলো তো অবশ্যই কন্ট্রাডিক্টরি এবং এটা আমাদের তো অবশ্যই এটা বিব্রত করে। কিন্তু আরেকটা বিষয় কি, যে দেখেন অভ্যুত্থানের সময় আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা আছে, ব্যানারটা তো আসলে একদম, আমি যদি বলি ইউনিভার্সাল একটা ব্যানার ছিল এবং এখানে তো সকলেই আসলে সকল মত পথের লোক কিন্তু আসলে এখানে নিজেদের ব্যানারটা বাইরে রেখে এখানে আসলে এসে অংশগ্রহণ করেছিল। সুতরাং এটা একটা খুবই অর্গানিক একটা মুভমেন্ট। তো সেই জায়গায় এই অর্গানিক মুভমেন্টটাই একটা সময় ছাত্র জনতার আন্দোলনের একটা পর্যায়ে এটাই অভ্যুত্থানে পরিণত হলো এবং ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালো। তো সেই জায়গা থেকে যেহেতু এটা অর্গানিক মুভমেন্ট, সেখানে যেরকম আমরা দেখি যে এখানে যদি আপনি লিডারশিপগুলো একটু দেখেন, যে গত ১৫ বছর ধরে বা ১০ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, এই জায়গায় যারা আসলে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলনে যারা আসলে অংশগ্রহণ করেছিল এবং অনেক পরীক্ষিত নেতৃত্ব যারা আসলে তাদের নেতৃত্বের চূড়ান্তটা দেখিয়েছে এবং আওয়ামী লীগ সরকারের যে গুন্ডা বাহিনী তাদের কাছে মার খেয়েছে, সেই নেতৃত্বগুলো কিন্তু এখানে যেমন আছে, এখানে আবার একদম নতুন মুখ যারা আসলে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে, এই কোটা সংস্কার আন্দোলনটাকে কেন্দ্র করে এবং এই অভ্যুত্থানেই তাদের আসলে প্রথম যদি বলি অ্যাক্টিভিজম শুরু। সুতরাং নানান ধরনের লিডারশিপ কিন্তু এখানে আছে এবং এনসিপি কিন্তু এই সকল লিডারশিপকেই অ্যাকোমোডেট করে এই তার নতুন রাজনৈতিক দলের যাত্রাটা শুরু করেছে। সেখানে আসলে এই জায়গাটা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, এই ধরনের কিছু অভিযোগ তো অবশ্যই আসছে এবং অভিযোগগুলো আসলে আমরা আমলে নিচ্ছি কিনা,
একটা দল হিসেবে এটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ স্বাভাবিকভাবেই এ ধরনের অভিযোগ তো কোনো সুখকর ব্যাপার না নতুন একটা দলের জন্য। তবে এই অভিযোগগুলো কিন্তু আমলে নিয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানবেন যে আমাদের যে একজন যার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ এসছে তাদের কিন্তু আমাদের শৃঙ্খলা কমিটির থেকে একটা তদন্ত কমিটি করে তাকে কিন্তু আমাদের সদস্য সচিবের নেতৃত্বে একটা তদন্ত কমিটি করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তো সুতরাং এই জায়গা থেকে আমাদের কিন্তু অবস্থান খুবই কঠোর। যেই হোক সেটা আসলে আমি যদি বলি যে ইন্টার পার্টি ডেমোক্রেসি যে জায়গাতে এটাতে কিন্তু আসলে সকলেই এটার বিরুদ্ধে কথা বলেছে। আমি যদি বলি পার্টির মধ্যেকার অন্যান্য সদস্যরা। সুতরাং এইটা ভাবার কোনো অবকাশ নেই যে আসলে এই ধরনের অভিযোগগুলো আমরা কোনোভাবে আসলে কিন্তু গ্রহণ একটা করব। বিষয়ে আবার দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন জেলায় জেলায় আপনারা মানে বোঝা যাচ্ছে যে সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যখনই এলাকায় গেছেন ঈদের সময় কিংবা এখনো যখন যান তখন এক ধরনের বড় ধরনের শোডাউন দেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে আছে। বিষয়টা কি এরকম যে আপনি যখন যেভাবে বলছিলেন বিভিন্ন ধারা থেকে মানুষ এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে একদমই ঠিক, কিন্তু মানে অভ্যুত্থানের পর এই যে চাকচিক্য, ক্ষমতা, প্রাডো গাড়ি, অর্থকড়ি এগুলা দেখে কি আসলে অনেকের মানে চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা কি হয়েছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, যে মানে সামাল দিতে পারছে না নিজেকে, এরকম কি হয়েছে কিনা? আচ্ছা, আমি যদি বলি যে একেবারে আসন কেন্দ্রিক যে কিছু শোডাউনের ঘটনা আমরা দেখেছি। আমি যদি বলি ঈদের সময় যখন আমাদের অনেকেই নেতাকর্মী যারা আসলে বাড়িতে গেছে, আমাদের একদম শীর্ষ নেতৃত্বের অনেকেই গেছে। তো সত্যিকার অর্থে আমি যদি বলি যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে এই শোডাউনের রাজনীতি আমরা আসলে দেখতে চাই না। কিন্তু স্বাভাবিকভাবেই দেখেন যখন আপনি একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করছি এবং একদম যদি তৃণমূল পর্যায়ের কথা বলি, গ্রামগঞ্জে আমাদের যে নেতৃত্ব যারা আছেন তাদের তো আসলে শোডাউনের মাধ্যমেই হোক বা একটা জমায়েতের মাধ্যমে তো তাদের আসলে চেনাতে হবে। শোডাউন আসলে খারাপ কিছু না আমার মতে। শোডাউন মানে কি? আপনার সাথে অনেকগুলো মানুষ এসে আপনার একটা অভ্যুত্থান ঘটিয়েছেন। যদি এমন হয় আমাদের সেই নেতৃত্ব যখন একটা গ্রামের বাজারে যাচ্ছে তখন তাকে স্বাভাবিকভাবে দেখতে অনেক মানুষ আসছে। মানুষের শোডাউন কিন্তু কোনো সমস্যা না। রিক্সা গাড়ি ভ্যানের শোডাউন সমস্যা হ্যাঁ, কি? অবশ্যই আমি আসছি। রিক্সা ভ্যানের শোডাউন কিন্তু সমস্যা না। কারণ স্বাভাবিকভাবে এই নেতৃত্বরা যেহেতু নতুন রাজনৈতিক দল করেছে এবং নির্বাচনমুখী, আমাদের কিন্তু অনেকেই এই অভিযোগও করেন যে আমরা আসলে নির্বাচনমুখী না। সুতরাং সেই জায়গা থেকে আমরা যে নির্বাচনমুখী দল এবং আমাদের তো আসলে চেনানোর একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে শোডাউন কোনো সমস্যা মনে করি না। তবে হ্যাঁ, শোডাউন তখন সমস্যা যখন এটা ১০০ গাড়ির শোডাউন এবং স্বাভাবিকভাবেই তখন একটা অর্থের সংশ্লিষ্টতা এবং এত অর্থ কোথা থেকে আসলো, অর্থের উৎসের একটা প্রশ্নের উদ্রেক করে। তো সেটা আসলেই আমরা ব্যক্তিগতভাবে সেই জায়গাটা প্রমোট করি না এবং আমরা সমর্থনও করি না। সেই জায়গা থেকে আমরা সবাই চাই যে আসলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানেই সেভাবে করে আমরা আগাতে। তবে এখানে আমাদের একটা কাঠামো যেটা আছে, পুরাতন রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে কিন্তু আমরা নতুন রাজনীতির কথা বলছি। সুতরাং যেহেতু এনসিপি এই নতুন রাজনীতির কথা বলছে, আমাদের উপরে আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভারটা পুরোপুরি বর্তায়। কিন্তু এখানে আসলে নতুন রাজনীতিটা আসলে ওভারনাইট হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু এই নতুন রাজনীতির সাথে তাদের অ্যাকোমোডেট করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি এই শোডাউনের রাজনীতিও শেষ হবে, এই পোস্টার ব্যানারের রাজনীতিও শেষ হবে যদি আসলে সকলেই আমরা এই নতুন রাজনীতির সাথে নিজেদের রাজনীতিটাকে অসংখ্য ধন্যবাদ। একসাথে করি। আজিজ ভাই, আপনি শুনছিলেন আপনার সহ-আলোচকের বক্তব্য। আমি যেমনটি প্রশ্ন করছিলাম যে আসলে নতুন দল মানে হল থেকে উঠে আসলে জাতীয় পর্যায়ে নেতা হয়ে গেছে, সেই জায়গায় কি আসলে অনেক ধরনের অফারও তাদের কাছে আসে এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেই কালচারে কি আসলে আপনি পরিবর্তন দেখেন কিনা এবং তাদের হাত ধরে কি তাদের মাধ্যমে কি দেখেছেন কিনা এখন পর্যন্ত প্রত্যক্ষ? ধন্যবাদ আপনাকে। কেউ আমার মেয়ের মতো, আমি তাকে কোনো কাউন্টার দেব না, আমি আমার আলোচনাটা করি। দেখেন, আমি তো পূর্ব পাকিস্তানের যুগে দেখেছি আগে অন্যায়কে অন্যায় মনে করা হতো, দুর্নীতি করত, ঘুষ করত, চাঁদাবাজি করত, তাদেরকে মন থেকে ঘৃণা করত। এখন কিন্তু সেটা হয় না, কারণ চাঁদাবাজি, আপনি বলেন দুর্নীতি এবং সন্ত্রাস, মাদক, এগুলো জাতীয়করণ হয়ে গেছে। এটা কোনো অপরাধ মনে করে না। এটা এখন যে ধরেন 5ই আগস্টের যে পরিবর্তনটা, অভ্যুত্থানটা ঘটলো, ঘটার পরে যদি এটা একটা ধরেন সেই সমাজতান্ত্রিক বিপ্লবের মতো কোনো ঘটনা ঘটতো,
তাহলে কিন্তু একটা কালচারাল রেভুলেশন হতো, সেটাও হয়তো 3 মাস 6 মাস, রাশিয়াতে এক দশক লাগছে। হুম, তাহলে মনোজগৎ পরিবর্তন ঘটলো। এখন এই যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে মানুষের মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে, সেটা হলো এই আমি বললাম যে রাজনীতি করলে সন্ত্রাস, রাজনীতি করলে চাঁদাবাজি, রাজনীতি করলে মাদক, এগুলো এটা অপরাধ মনে করে না এমন। তো এখন আরেকটা সমস্যা হয়ে গেছে, ধরেন 52 সাল থেকে আমাদের দেশে এই 24 পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র, এবং ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, এবং মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ছাত্ররাই অগ্রভাগে ছিল। কিন্তু কোনো ছাত্র কিন্তু আপনার সরকারের অংশীদারিত্ব নেয় নাই, আবার কোনো ছাত্র এত বিতর্কিত হয় নাই হুম, এবারে যেটা হয়েছে। এই জন্য আমরা কিন্তু আশাহত হয়েছি যে সম্ভাবনা আমরা দেখেছিলাম যে এই আপনার 5ই আগস্টের আগে এই আন্দোলনে যেভাবে অকাতরে জীবন দিয়েছে ছাত্র জনতা, হুম, আমাদের ধারণা ছিল যে দেশে একটা পরিবর্তন ঘটবে, কিন্তু ঘটছে না। ঘটছে না কারণ এই ছাত্ররা যে নূতন বন্দোবস্তের কথা বলেছে, নূতন আপনার করে দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় রিপাবলিক হয়েছে, কিন্তু মনের কোনো পরিবর্তন ঘটে নাই, সেম রিপাবলিক আছে প্রত্যেকটা জায়গায়। আমি বলবো এখানে সরকারের, এরা যতই বলেন ছাত্র, এবং ক্লাস 9 থেকে আর 8 থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনে ছিল। হ্যাঁ, এখন আপনি খেয়াল করে দেখেন এই ছাত্ররা বেসরকারি ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা ফিরে গেছে, কিন্তু সরকারি বিশেষ করে বিশ্ববিদ্যালয়, এবং এরা কিন্তু দেখেন কোনো আপনার সরকারের পক্ষ থেকে কাউকে বলার শোনেন নাই যে তোমরা লেখাপড়াও করো, পলিটিক্সও করো, একথা কেউ বলে না। লেখাপড়া বিজ্ঞানের যুগে, যেখানে অটোমেশনের যুগ, হুম, যেখানে একটি দেশ আগামী 10 বছর পরে লেখাপড়া ছাড়া বিজ্ঞানের, ধরেন রোবট, ডেটা সায়েন্স, আইটি, এগুলো রিপ্লেস করে ফেলতেছে মানুষকে। মানুষ কিন্তু কাজ করবে না, মানুষ এই আধুনিক প্রযুক্তির পেছনের লোকটা দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ওই চতুর্থ শিল্প বিপ্লব যেটাকে বলা হয় এটার জন্য একদমই অসল, জি। অথচ একটা কথা মানুষ বলছিলেন, করার ব্যাপারে না। আপনি একটা কথা বলছিলেন যে আসলে মনোজগতে পরিবর্তন আসেনি, যেটা রাশিয়াতে 10 বছর বা 1 দশক ধরে এসেছিল। আমাদের কি আসলে গত 7-8 বছরে বা গত 1 দশকে এক ধরনের মনোজগতে পরিবর্তন এসেছে, যারা প্রধান নির্বাহী বিভিন্ন প্রতিষ্ঠানে থাকেন তারা আসলে পদ ছাড়তে চান না? যেমন আমরা কুয়েটের উপাচার্যের ক্ষেত্রে দেখলাম। এটা কি আসলে রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত এই ধরনের একটা ফ্যাসিবাদী মনোভাব কি আমাদের মধ্যে গড়ে না উঠেছে? দেখেন, এটা চাকরি, কুয়েটের যে ভিসি প্রভিসি, হুম, তারা মনে করছে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে এভাবে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, তারা এটা কিন্তু স্বীকার করে নাই। আমি ধরেন ওখানে যে ছাত্রদের ভিতরে গোলমালটা হয়েছে, তাতে প্রশাসন এটা হ্যান্ডেল করতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন, আজকেও আপনাদের কলে দেখলাম যে অলরেডি ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ছাত্ররা কিছু হলেই নেমে যায়, রাস্তা ব্লক করে, ট্রেন ব্লক করে, কিছু হলেই। এই বলেন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় চায়, পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় দিবেন নাকি? বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিয়ে কী করবে? হ্যাঁ, কী করবে বলেন? বিজ্ঞানের যুগে কী করবে সার্টিফিকেট দিয়ে? তো এই জন্যে আমি বলছি যে এই আন্দোলনে ছাত্রদের মনোজগতে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে, কিন্তু সেই পরিবর্তনটা পজিটিভ না। আপনি দেখেন ছেলেদেরকে, প্রত্যেকটা ছেলেকে মিনিস্ট্রিতে একজনকে দেওয়া হয়েছে, জি, ধরেন প্রত্যেকটা ছেলে কিন্তু এই বিপদগামী হচ্ছে। হুম, আমি সবাই বলছি না, হ্যাঁ, কিছু সংখ্যক এই বদনামটা পুরো ছাত্রদের ঘাড়ে পড়ছে। এখন এই ছাত্ররা যত দিন যাবে ততদিন দেখবেন ছোট হয়ে আসবে, জি, ছাত্রদের উপরে আকাঙ্ক্ষাও, আশা প্রত্যাশাও কমে যাবে, এবং অলরেডি কমে গেছে। আমি যেটা বলি, আগেও বলতেছি, এখনো বলি, যে ধরেন এই যে আমি আওয়ামী লীগের সময় নির্বাচন 3টা কিংস পার্টি করেছিল বড় বড় নেতা দিয়ে, তারা ইলেকশনে গেছে, একটারও জামানত থাকে নেই। এখন এই ছাত্ররা তো সংগঠন করেছে, রাজনৈতিক দল করেছে, তারা তো আগামী দিনে নির্বাচনে যাবে। যে পরিস্থিতি এখনই তৈরি করে ফেলছে, এটা যদি মেকআপ করতে না পারে তাহলে তাদেরও জামানত সব জি, বাজে। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য ধরে আসলে মনির শারমিনকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে উনি বলছিলেন যে এর আগেও 52, 71, 90 সব জায়গায় আসলে ছাত্ররাই অগ্রভাগে ছিল। 2007-এর আন্দোলনের কথা যদি বলি, সেখানেও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু এত পরিমাণ আসলে ছাত্রনেতারা কখনো বিতর্কিত হয়নি, আপনার সমালোচক বলছিলেন। এবং মনোজগতে একটা বিশাল পরিবর্তন এসেছে ছাত্রদের।
সেটি আসলে ইতিবাচক না নেতিবাচক পরিবর্তন এসেছে, আপনি কি বলবেন? আচ্ছা, আমি আমার সহ-আলোচকের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রথমত এনসিপি ছাত্রদের দল না। হ্যাঁ, ছাত্র নেতাদের দল হতে পারে। যেমন আমি নিজেও ডাকসু প্রতিনিধি। আমি ডাকসুর নির্বাচিত প্রতিনিধি। কিন্তু আমিও যেরকম প্রফেশনাল এবং এই ২১৪ জনের মধ্যে এক আম খুব বেশি হলে ৫% এর বেশি আসলে ছাত্র নাই, এবং তারাও আসলে এরকম মানে ৫% বলতে আমি বলছি যে তারা হয়তো মাস্টার্সে পড়ে বা এই ধরনের, কিন্তু এর থেকে আসলে জুনিয়র কেউ নাই। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই ছাত্রদের রাজনীতিমুখী হওয়াতে অনেকের অনেক অসুবিধা হয়ে গেছে এবং অনেকে এই জিনিসটাকে নেতিবাচকভাবে প্রেজেন্ট করছে। দেখেন ছাত্ররা সবসময়, আপনি আমার সহ আলোচক বলছিলেন যে ছাত্ররা ৫২-তে রক্ত দিয়েছে, ৭১-এ রক্ত দিয়েছে, ৯০-এ রক্ত দিয়েছে। ছাত্ররা কি সবসময় শুধু আন্দোলন করবে, অভ্যুত্থান ঘটাবে এবং যেই রাজনীতিবিদরা বিদ্যমান কাঠামোর মধ্যে যেই রাজনীতিবিদরা রাজনীতি করছেন বহু বছর ধরে, তাদের হাতে শুধু ক্ষমতা দিয়ে তারা আবার পড়তে বসবে? ব্যাপারটা কিন্তু যদি এরকম হয় তাহলে আমার কিছু বলার নাই। প্রথমত ছাত্ররা, বরং এটা তো আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার যে বহু বছর পরে আপনি এর আগে ইতিহাস ঘাটলে কখনোই দেখবেন না যে ছাত্ররা, যে তরুণরা আসলে এই আন্দোলন সংগ্রাম করেছে এবং অভ্যুত্থান ঘটিয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা সাহস দেখিয়েছে বা নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। এটা কিন্তু অভূতপূর্ব একটা বিষয় এবং এটা এই ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের কারণে সম্ভব হয়েছে। কারণ দেখেন, আমি যদি আমার জীবদ্দশায় বলি, আপনার বয়সে যদি আমি বলি, আমাদের কিন্তু একটা রাজনীতিতে তরুণদের না আসার একটা বড় কারণ হচ্ছে তরুণরা রাজনীতিতে কোনো স্পেস পায় নাই এবং তরুণরা রাজনীতিমুখী ছিল না, এবং আই হেট পলিটিক্স একটা প্রজন্ম মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি এবং এখানে আমরা নিজেদের কথা বলতে পারবো না, নিজেদের ভিন্ন মত প্রকাশ করতে পারবো না। এই ধরনের আমাদের বহু উদাহরণ সামনে, যে আমরা মোশতাকের ঘটনা জানি, আমরা আবরার ফাহাদের ঘটনা জানি, যে আসলে ভিন্ন মতটা কিভাবে করে অপ্রেসড করা হয়েছে। সুতরাং কেউ সাহস করেনি। যখন এই ছাত্র জনতাই, এই ছাত্র নেতৃত্বরাই যখন আসলে দেখা গেছে যে এই অভ্যুত্থানটা সফল করেছে, তারপরে তারা এই সাহসটা দেখিয়েছে। এটা আসলে আমার মনে হয় যারা আসলে আমার প্রবীণ রাজনীতিবিদরা আছেন এবং যারা সুশীল সমাজের আছেন, তাদের কিন্তু এই ব্যাপারটাকে খুব অ্যাপ্রিশিয়েট করা উচিত। কিন্তু মানে দুঃখজনক হলেও সত্য, তারা আসলে এই জিনিসটা নিতে পারছে না। কিন্তু এটাও কি মনিরা শারমিন সত্য কিনা, যেমন ধরেন যে রেলের একজন সাবেক অতিরিক্ত সচিব তিনি পোস্ট করেছেন যে রেল মন্ত্রণালয়ে ৩ জন ছাত্র প্রতিনিধি সেখানে সংযুক্ত করা হয়েছিল যাতে রেলের টিকেটের বা রেলের মান উন্নয়ন করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই কালোবাজারির সঙ্গে যুক্ত বলে তিনি অভিযোগ করেছেন। ফেসবুকে পোস্ট দিয়েছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে এবং তিনি কিছু নথিও বা স্ক্রিনশটও সেটার সাথে যুক্ত করেছে। আবার দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদের, যিনি এপিএসসি নিয়ে আপনারও সম্ভবত সহযোদ্ধা বন্ধু হবেন, তাদের পক্ষ থেকে অনেক ধরনের বা তাদের কাছ থেকে অনেক ধরনের অপ্রীতিকর আসলে উদাহরণ নজির আমরা দেখেছি। সেগুলো কি আসলে আপনারা মনে করেন না কিনা যে এটা আসলে প্রচন্ড পরিমাণে নেতিবাচক আপনাদের প্রতি মানুষের ধারণা জন্ম জি, জি, দিতে পারে? একদম, একদম। দেখেন, প্রথমত এই ছাত্র নেতারা যারা আসলে এই অভ্যুত্থানের সাথে ছিল এবং তারা বিভিন্ন সময় এই অভ্যুত্থান পরবর্তী সময় সরকারের বিভিন্ন কাজে হয়তো ইনক্লুডেড হয়েছে। তো সেখানে যদি অভিযোগ আসে, সুনির্দিষ্ট অভিযোগ সাপেক্ষে, তাদের আসলে তারা নিজেরাও বোধহয় তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করেছে যে যেই অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যাতে আমলে নিয়ে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা নিজেরাই বলেছে। আপনি যদি আসিফ মাহমুদের পিএস এর কথা বলেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিএস এর পিও বা ওনার কথা বলেন, ব্যক্তিগত সহকারী ওনার কথা যদি বলেন, তাহলে সেটা। এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু ব্যাপারটা এটা না। দেখেন, অপরাধ বা যে ধরনের অভিযোগ, দুর্নীতির অভিযোগ হোক বা যে ধরনের অভিযোগ, সেটা তো অন্যায় যদি সেই অভিযোগ সত্য হয়ে থাকে। সেই জায়গা থেকে সেই মানে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। এইটার সাথে তো আসলে কোনো কম্প্রোমাইজ নাই। তবে ব্যাপারটা যদি এমন হয় যে আসলে মানে আমাদের দিকে আসলে যেভাবে করে তাক করে থাকা হয় যে আসলে আমাদের অভিযোগটাকেই সেটা আসলে তদন্ত সাপেক্ষ। যদি অভিযোগ থাকে তদন্ত সাপেক্ষে বাংলাদেশের যে প্রচলিত আইন, সে আইনে ব্যবস্থা নিতে হবে এবং সেখানে কিন্তু আসলে কেউ শেল্টার দিতে চাচ্ছে না। কিন্তু মানে শেল্টার দেওয়ার আগেও যদি আপনারা কিছু প্রিভেন্টিভ মেজার নিতেন, যেমন ধরেন যে আপনাদের দলের অনেক না হলেও বেশ কিছু নেতা আসলে সচিবালয়ে গিয়ে সবসময় বসে থাকেন। তানভীর, যার কথা আপনি বলছিলেন নাম না নিয়ে, বা যিনি আলোচনায় আছেন, তিনি গভীর রাত পর্যন্ত সচিবালয়ে বসে থাকতেন এবং এইগুলোকে আসলে আপনারা জানতেন না, কিংবা এগুলোকে আপনারা চাইলেই আসলে তাকে এই বিষয়গুলোকে বাধা দিতে পারতেন না?
বেশ কিছু নেতাই কিন্তু আসলে আপনাদের জি, সচিবালয়ে জি। গিয়ে বিভিন্ন সময় বসে থাকতো। এখন বিষয়টা হচ্ছে যদি আপনি গাজী সালাউদ্দিন তানভীরের কথা বলেন, উনার ব্যাপারে যে সুস্পষ্ট অভিযোগ, সেই অভিযোগ যখনই আসলে এর আগেও কিন্তু একবার এইটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ধরনের তার দুর্নীতির কথা আমরা সংবাদ মাধ্যম থেকে হুম। জেনেছি। তো জানার পরে সে যেটা হয়েছে, আমরা কিন্তু সাংগঠনিকভাবে যেহেতু এনসিপি এখন সে রাজনৈতিক দলের একজন প্রতিনিধি, এর আগে তো আসলে আমরা শুনেছি তখন তো আর সে এনসিপি গঠিতও হয়নি এবং সে আমাদের সাথেও ছিলেন না। তো যখন একটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হয়ে উনি এই ধরনের দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে পাওয়া যাবে, সেখানে আসলে যেটা আমাদের পক্ষে করা সম্ভব সেটা হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলা, এবং আমরা কিন্তু সেটাই করেছি। সুতরাং এখানে যদি একজন, মানে এইটা তো আসলে এরকম না যে আমাদের, আমি যদি বলি 214 জনের সবাই এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং সবাই আসলে এরকম কোটি কোটি টাকার দুর্নীতির তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এরকম আমার জানা নাই। তো যদি আপনাদের জানা থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের জানালে আমরা সেইভাবে করে ব্যবস্থা নিব। ব্যবস্থা নেবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আজিজ ভাই প্রশ্ন সেটি হলো যে প্রথম আলোতে একটি মতামত প্রকাশ হয়েছে গতকালই, মঞ্জুরুল ইসলাম তিনি লিখেছেন। তিনি মতামতে আসলে এক ধরনের প্রশ্নই ছুড়ে দিয়েছেন যে সংস্কার আর দুর্নীতি কি একসঙ্গে চলতে পারে কিনা? আপনার কাছে আমার একই প্রশ্ন। না দেখেন, টাস্ক ফোর্স গঠন করেছিল 5-6টা। এটার জন্য তো সবার একমত হওয়ার দরকার নেই। একটা বাস্তবায়ন হয়েছে? হয়নি। দুর্নীতির জন্য যে দেবপ্রিয় একটা কমিটি করছিল না, সে বলছে যে চোরতন্ত্র কায়েম হয়েছিল, সেটার কোনো বাস্তবায়ন হলো না, সেটার কোনো কিছু হচ্ছে না। 2 হলো যে ধরেন মন্ডিয়া যেটা বললো, আমার বক্তব্য হলো যে অনেক কিছু আছে যার প্রমাণও লাগে না। হুম। ধরেন সজীব ভুঁইয়া, সে 6 দিনে 18 বার হেলিকপ্টার ট্রাভেল করছে, 20,000 টাকা কম্বল বিতরণ করছে, 36 লক্ষ টাকা মিনিস্ট্রির থেকে পয়সা নিয়ে আপনার হেলিকপ্টার ভাড়া দিছে, 2টা হেলিপ্যাড বানিয়েছে, আবার প্লেন হেলিকপ্টার ওঠা শেষ হয়ে গেলে হেলিপ্যাড ভেঙে দিছে, ডিসি বাধ্য হয়েছে। তো এই জন্যে আমি বলছি যে এটার তো প্রমাণ নাই। এখন তার বাবাকে একজন ফাসলায় নাকি কন্ট্রাক্টের লাইসেন্স তার নামে করছে, তার মানে তাকে নিশ্চয়ই, এখন আমরা তো জানো না, পরিষ্কার হয়তো বলবে যে আমার বাবা এটা তো ইচ্ছে করে নাই, সে শিক্ষক ছিল কি করে, তাকে ফসলায় কি করে একজন শিক্ষক, তার নামে লাইসেন্স নিছে, আর কি প্রমাণ চান আপনি? আমার কথা হচ্ছে এই জন্য আমি অন্য জায়গায় বলছিলাম, তিনি যে ক্ষমা চেয়েছেন এই বিষয়টাকে কিভাবে দেখেন? মানে তার বাবার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ক্ষমা চেয়েছেন যে আপনার এখানে ছুরি বসায় দিলাম গলার উপরে, তারপরে ক্ষমা চাইলাম, হলো না তো। আপনার অপরাধের বিচার হতে হবে। ক্ষমা চাইলেন, জাতি ক্ষমা করবে, কিন্তু অপরাধ যেটা হয়ে গেছে সেটার বিচার হতে হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই যে ধরেন মিরপুরে ড্রেন খুঁড়তে গেছে, রেড কার্পেট বিছে ওটার উপর দিয়ে হাঁটছে, এটা কে? আপনার যমুনা টিভিতে V8 গাড়ির চড়ে টকশোতে গেছে, বলেন আপনি, এগুলো প্রশ্ন ওঠে না? আমাকে দেয় না V8 গাড়ি? আমি তো সংবাদপত্রের শেষ সময় এসে পড়ছি এবং বড় বড় চাকরিতে বেশি বেতনে আমি চাকরি করেছি, আমাকে তো কেউ দেয় না, তাকে দেয় কেন? আপনি খেয়াল করে দেখেন, সব জায়গায় কিন্তু ভয়ে ছাত্ররা গেলেই কয়, দোকানে এখন আলোচনা হয় যে ছাত্র দেখলেই কয় সমন্বয়কারী আইছে, অর্থাৎ সমন্বয়কারী একটা উদাহরণ হয়ে গেছে, এরকম অবস্থা তৈরি গেছে। আমি ওই জায়গায় বলছি যে হ্যাঁ, সবাই করে না, কিন্তু গ্লানিটা সবার ঘাড়ে চাপছে। আমরা অন্তত প্রত্যাশা করেছিলাম, যেটা আমরা জীবদ্দশায় পারি নাই, এবারে ছাত্ররা যে দুঃসাহস দেখিয়েছে, এবারে পরিবর্তনটা পাবো, কিন্তু আমরা হতাশ হলাম যে এই ছাত্ররা সুবিধা পেয়ে গড্ডালিকায় শরীর ভাষায় দিয়ে আরো বেশি করছে। বলেন তো দেখি, এই ছেলেটা 400 কোটি টাকার অভিযোগ তার ভিতরে আসছে, ওই যে ওই বই বিক্রি করে, আপনি বলেন তো এটা হয়? ডিসি পদায়ন করছে, এখন বলে যে বিএনপির লোক সব বসে আছে, আরে ডিসি পদায়ন করছে তো ছাত্র বসে থাকে। এখন তখন কথা হয়েছে না, টাকার বিনিময় হয়েছে, হ্যাঁ, এগুলো হয়েছে না। প্রত্যেকটা মিনিস্ট্রিকে একটা করে ছাত্র দেওয়ার কি দরকার আছে? আপনি যে ছাত্র বললেন, ও তো লেখাপড়াও জানে না, ও তো ইউনিভার্সিটি পড়ে নাই, ওরা ওই যে রেলে যে দিছে, ওরা কিন্তু লেখাপড়াও জানে না, ছাত্র বাস দিছে, তারা যা করে যত পারে আখের গোছাইতেছে। তো এই জন্যই বলছি যে ছাত্রদেরকে আসলে যতই বলেন না কেন, ছাত্রদেরকে কিছুটা নিয়ন্ত্রণ গাইড করা উচিত ছিল, যে তোমরা পড়াশোনাও করো,
তোমরা জি। পলিটিক্সও করো, আপনার তোমরা কাছে আরেকটা- নিজেদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন ছাত্রদের তো এক ধরনের প্রতিশ্রুতি ছিলই, আবার বিএনপি এতদিন পরে যে একটা সুযোগ পেল, সেইখান থেকে কি আসলে অনেক ধরনের তারা প্রত্যাশা যতটুকু ছিল তার বিপরীতে একদমই কি পূরণ করতে পারেনি? আমরা দেখলাম না, যে দেখেন, বিভিন্ন জায়গায় যেটা চাঁদাবাজির অভিযোগ আছে। যেটা আমি বলছি আগে, এবং আমি যদি শেষ করি প্রশ্নটা, সেটা হলো যে চাঁদাবাজির পাশাপাশি তারা কিন্তু আসলে অন্তর্কোন্দলে গত মাসে আসলে বিএনপি অন্তর্কোন্দলে 17 জন নিহত হয়েছে। আচ্ছা, আচ্ছা। এবং এখন পর্যন্ত গত 8 মাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 50-এর বেশি মানুষ বিএনপির পদের জন্য পদের ভাগাভাগি বা অন্তর্কোন্দলে নিহত হয়েছে। আসলে এটাও কি পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন হলো? না, হয় নাই। বড় দল হিসেবে বিএনপিকে আসলে দরকার ছিল না যে একটা 150 না দায়িত্ব নেওয়ার? 1,500 ছেলেদেরকে এক্সপেল করছে, কিন্তু এটা নিয়ন্ত্রণে আসতেছে না। এটার কারণটা একটাই, যে ওই আমি বললাম যে দেশে যে প্রচলিত সিস্টেম, এই চাঁদাবাজি, সন্ত্রাস, এটার থেকে আমরা বেরোতে পারিনি। এই ছাত্রদের এই গণঅভ্যুত্থানে আমরা আশা করতেছিলাম যে একটা পরিবর্তন আসবে। ছাত্ররাও গড্ডালিকায় গা ভাসায় দিছে। এরা অধিকাংশ যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই ওরকম। আমি যে বললাম না আপনি ওই রেলওয়েতে পোলাপান এর কথা উদাহরণ, আমি তো উপদেষ্টার উদাহরণ দিলাম। সে কি করে বলেন তো দেখি, আপনি বলেন কোনো রাজনীতিবিদ একটা উদাহরণ দেখেন তো এই দেশের স্বাধীনতার পরে যে এক ব্যক্তি 8 দিনে 18 বার হেলিকপ্টারে দৌড়াইছে, আপনি বলতে পারেন ভাড়া নিয়ে? জি। ওনার তো ওনার ব্যক্তিগতভাবে নিজেকে সেভ করার মানুষের একটা বুদ্ধিও নাই। উনি রাষ্ট্র চালাবে কি করে? এটা মিনিস্ট্রিতে পয়সা দিছে না? জি। এটা একটা সরকার পরিবর্তন হলে অডিট হবে না? অডিটে কি ধরা পড়বে না সে? Right. 36 লক্ষ টাকা হেলিকপ্টার জি, দিয়েছে, আমার ভাড়া দিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক যে আসলে বড় দল হিসেবে বিএনপিও কি তাদের আসলে দায়িত্ব যেটা ছিল দায়িত্ব আছে। সেটা কি আসলে পরিপূর্ণ দায়িত্ব করতে আছে। পারেনি কিনা? কিন্তু আমি আমার আসবো ধারণা- আপনার কাছে, তার আগে মনিরার কাছে প্রশ্ন করতে চাই। মনিরা, আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের নেতারা দেখা করেছেন এবং সেখানে তারা বলেছেন যে সংবিধানে তারা বহুত্ববাদ চান না এবং সরকার ও রাষ্ট্রপতি মেয়াদ 4 বছরের পক্ষেও তারা নন, কিন্তু সংবিধানে যে বহুত্ববাদ চান না এবং পুরনো সংবিধান ফেলে দেওয়ার যে আলাপ সেটা আপনারাই তুলেছিলেন। সেখানে ধর্মনিরপেক্ষতা ছিল। যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, বহুত্ববাদও না থাকে, সেক্ষেত্রে আসলে শুধু মুসলমান বাদ দিয়ে অন্য জাতিগোষ্ঠী বা ধর্মের মানুষের কি হবে? একদম। দেখেন, আমি এই বহুত্ববাদ নিয়ে কথা বলার আগে আমি একটু আগের প্রসঙ্গে একটু কথা কমেন্ট করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এর আগে আপনারা কি কখনো দেখেছেন যে কোনো মন্ত্রী বা উপদেষ্টা তারা আসলে নিজের ব্যাপারে কোনো একটা অভিযোগ, সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে সেটার ব্যাপারে রিয়াকশন দেখিয়েছেন? এটা আমরা কখনো দেখিনি, অন্তত আমার জীবন, মানে আমার বয়সে আমি দেখিনি। সুতরাং এটাও একটা নতুন বিষয়, যেটা হচ্ছে আসলে আমার বিরুদ্ধে অভিযোগ, আমার একটা যে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে জনগণের কাছে, এটা কারোর কাছে না, কোনো সরকারের কাছে না, কারোর কাছে না। এটা কিন্তু আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি এটা পরিষ্কার করেছেন। সুতরাং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আরও একটা বিষয় দেখেন, এই যে বিএনপির চাঁদাবাজি, বাজার দখল, এই কথাগুলো নিয়ে যদি একটু বলি, যে এই ছাত্রদের ব্যাপারে আমার মনে হয় যে ছাত্রদের দল, ছাত্র যে বলেন, এইটা বলে প্রথমত ওনারা একটু আমাদের রাজনৈতিকভাবে রাজনৈতিক দলকে আসলে রাজনীতি দিয়ে মাপা উচিত। সেখানে ছাত্র বারবার করে এই ধরনের কথা বলা আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করি না। সেটা হচ্ছে, দেখেন, এই যে অভ্যুত্থানের যেই শক্তি, যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের বিরুদ্ধে আপনি দেখান তো যে চাঁদাবাজি, বাজার দখল, মানে এরকম কোনো মানে ঢালাওভাবে কোনো অভিযোগ করতে পারেন কিনা? এরকম কোনো অভিযোগ আপনারা করতে পারবেন না। কারণ দেখেন, এই যে পুরনো রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে এই যে নতুন রাজনীতির কথা বলা, এটাও এক ধরনের আমাদের রাজনৈতিক থ্রেট। কারণ যখন আপনার প্রতিপক্ষ আসলে এই ধরনের একটা সংস্কৃতি তৈরি করে রেখেছে, যেখানে বাজার দখল এবং চাঁদাবাজি এবং কৌশলে চাঁদাবাজি করাটাই হচ্ছে তাদের আসলে রাজনীতি, সেখানে আমরা যতই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, সেখানে কিন্তু আমাদের হোঁচট খেতে হচ্ছে বারবার। দ্বিতীয়ত, বহুত্ববাদের কথা যদি বলি, দেখেন, আমরা কিন্তু আসলে এই বহুত্ববাদের বিষয়ে যেটা বলেছি সেটা হচ্ছে আমরা প্লুরালিজমের কথা বলেছি, কিন্তু এটার আসলে ঠিক বাংলাটা আসলে যেটা ভালো হয়, কিন্তু আমরা বলছি যে
সংবিধান আসলে এখানে সকলের অধিকার সংরক্ষিত হবে এবং সকল জাতিসত্তার অধিকার সংরক্ষিত হবে, এবং এই বিষয়টা আমরা ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ করেছি যে প্লুরালিজমটাকেই আসলে কিভাবে করে মানে সহজ বাংলায় বা কিভাবে করে এটা বলা যায়। আর এই দেখেন বহুত্ববাদ কথাটা নিয়ে অনেকেরই আপত্তি আমরা যেটা দেখলাম, সুতরাং এই জায়গাতে আমরা একমত। আমি যদি শুধু আপনি যদি ভাষান্তর বা সেটা আসলে ট্রান্সলেশনের দিকে না যাই, জি বহুত্ববাদ বা প্লুরালিজমের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটার সঙ্গে আমি আজকে যতটুকু বুঝতে পারলাম যে জামাতে ইসলাম একমত না, এবং তারা খুব স্পষ্টভাবে বললো যে এটা সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা বলেছি, সুপারিশ করেছি। এবং আমার যেটা প্রশ্ন সেটা হলো যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বক্তব্য আপনারাই তুলছিলেন, সেখানে ধর্মনিরপেক্ষতা ছিল, সেটা কিছু অংশ হলেও আসলে সেফগার্ড দিত অন্যান্য ধর্মের মানুষকে, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে, কিন্তু সেটাও যখন ছুঁড়ে ফেলে দিবেন, আমার বহুত্ববাদের সঙ্গে যখন একমত হবে না অনেক বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে কি আসলে অন্যান্যরা ভালনারেবল হয়ে যাবে কিনা? অবশ্যই, মানে এখন দেখেন যে সেই এখানে দায় কি আপনাদের উপরও অনেকটা বর্তায় কিনা? না, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া বা সংবিধানের বড় ধরনের সংস্কারের কথা এবং আমরা পুনর্লিখনের কথা বলে আসছি, এবং সেখানে তো কিছু ফান্ডামেন্টাল জিনিস থাকবে যেটা তো আসলে সকল, আমরা যদি বলি, আমরা বারবার করে বলে আসছি যে সংবিধানে অবশ্যই বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশী হিসেবে যারা বসবাস করবে তাদের কিন্তু অধিকার এবং তাদের অধিকার সংরক্ষিত হয় এমন কথাই কিন্তু আসলে সংবিধানে থাকতে হবে। এবং বাংলাদেশে তো আসলে বহু জাতিগোষ্ঠী আছে, এবং এখানে আছে যে মানে চাকমা বাংলাদেশি, মারমা বাংলাদেশি, সুতরাং সবার স্বার্থ সংরক্ষিত হবে এমন কথা আমাদের অবশ্যই সংবিধানে রাখতে হবে, সেটা আপনি যেই কথাতেই রাখেন না কেন। এবং সেখানে আসলে ঐকমত্যের জায়গাতে আসা, আমার মনে হয় যে একটা দেশে আসলে কোনো গোষ্ঠীকে বাদ দিয়ে আসলে আসলে কোনো সংবিধান প্রণীত হতে পারে না। আর আরেকটা ব্যাপার, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যাপারে দেখেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে, কারণ এটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে ধরনের, আমরা বারবার করে বলছি মৌলিক সংস্কার, সেই সংস্কার তো আমাদের করতে হবে, সেটার কারণে আমরা আসলে এই সংবিধানের একটা আমূল পরিবর্তন চেয়েছি। এবং বারবার করে বারবার করে আমরা বলছি যে মানে এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নাই, এইটার উপরে আমরা বারবার জোর দিচ্ছি। আজিজ ভাই, আপনার কাছে একই প্রশ্ন, যে আমার যেভাবে বলছে যে সংবিধানে বহুত্ববাদ তারা চান না, সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আসলে অন্যান্য যে জাতিগোষ্ঠীর মানুষ আছে তাদেরকে ভালনারেবল করে দিবে কিনা, যদিও মানে এই ধরনের প্রস্তাব আসলে পাশ হয়? না, দেখেন, বিএনপির একটা প্রস্তাব ছিল পঞ্চম সংশোধনের আগে যা ছিল তাই, অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যেটা করেছিল। জি। আর জামাত ইসলাম আপনার বহুত্ববাদ বলতে বুঝে যে আমি ব্যক্তি, আমি কি নিজে মসজিদেও যাব, মন্দিরেও যাব, এরকম ভাবে ব্যাখ্যা করে। আসলে ধর্ম নিরপেক্ষতাটা কিন্তু এটা সেটেল ইস্যু হয়ে গেছিল। মানে ধর্ম নিরপেক্ষ মানে যার যার ধর্ম শেষে করো, ব্যাপারটা তো এইভাবে আমরা অনেক ইংরেজি শব্দ বাংলা হয়ে গেছে না, ওরকম হয়ে গেছে। এটার ব্যাখ্যা ধর্ম নিরপেক্ষতা ব্যাখ্যা যাই দেন না কেন, কিন্তু আমরা এটা বুঝতে চাইছিলাম যে ধর্ম নিরপেক্ষতা মানেই আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে। হ্যাঁ, তো এখন সংস্কার কমিশন এটা বহুত্ববাদ এটাকে ব্যাখ্যা দিতে গেছে, বহুত্ববাদ ব্যাখ্যা দিয়ে গেছে, এটার ভিতরে রিলিজিয়াস ইস্যু খুঁজে পাইছে জামাত, এটার বিরোধিতা করছে। এখন আমার বক্তব্য ভিন্ন। আমার বক্তব্য হলো সংস্কার কমিশনের সাথে সবগুলি ঐকমত্য কমিশন করছে, তার সাথে সবগুলো দলের বৈঠক শেষ। এবং প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ইউটিউবে সার্চ দেখলে পাবেন, তিনি বলেছেন যে যতটুকু সংস্কারে ঐকমত হবে আমরা ততটুকু নিয়েই নির্বাচনে যাব, যদি ঐকমত না হয় তাহলেও আমরা নির্বাচনে যাব, সেটা নিয়ে নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে কে কোনটা হা করলো না করলো, আমি যদি একটু স্পেসিফিক, সেটা হচ্ছে যে মানে আগে ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে অনেকেরই আপত্তি ছিল। আমরা দেখেছি 2013 সালেও এটা নিয়ে আন্দোলন হয়েছে, কিংবা তারও আগেও এটা নিয়ে স্বাধীনতার পরপর থেকে আসলে এটা সৌদি আরবের যিনি রাজা ছিলেন বা সৌদি আরবের যিনি সুলতান ছিলেন তাকেও এটার ধর্মনিরপেক্ষতা থাকলে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু এটা পরিবর্তন করে এই শব্দটা ফেলে দিয়ে নতুন শব্দ, মানে শব্দ যেটাই হোক, কনসেপ্ট, এই কনসেপ্টটারই কি আসলে বিরুদ্ধে থেকে যাচ্ছে কোনো গোষ্ঠী, এরকম? তাহলে তো ব্যাপারটা হলো বহুত্ববাদের ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? যে সংস্কার কমিশন যে বহুত্ববাদ বলছে, এটাতে তারা মিন করতে চাইছে যার যার মতবাদ তার কাছে, এটা বুঝাইতে চাইছে। আমরা ধরেন আমি এটা বুঝতেছি না, হ্যাঁ, তাহলে তো আমার তাহলে পুরনো জায়গায় থাকতে হবে, আর না হলে বলতে হবে, ভেঙে বলতে হবে, 1-2 সেলের মতো, যার যার ধর্ম তার এ কথা বাংলা লিখে দিতে হবে, তাহলে ছোট ক্লাসের 2 এর ছাত্র বুঝবে।
তা আমার কথা হলো যে এই ছোটোখাটো ইস্যু দিয়ে এটাকে গিট্টু মারে আটকায় রেখে তো দরকার নেই। আমি এই জন্যই বলছি যে এখন প্রধান উপদেষ্টার দায়িত্ব হচ্ছে যতটুকু একমত হয়েছে ততটুকু নিয়ে নির্বাচনে যাওয়া। হ্যাঁ, এখন নির্বাচন তো কারণ যে জায়গায় চলে আসছে আমরা, এখন যদি অনেকেই ফোরকাস্ট করতেছে যে আমরা যদি নির্বাচনে না যাই দেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার থেকে শুরু করে যে জায়গায় গেছে বিনিয়োগ টিনিয়োগ, তাতে করে দেশটা আবার এই জুন পর্যন্ত যদি অপেক্ষা করি তার দেশটা খুব সংকটে পড়ে আপনি কি যাবে। জুনের আগে নির্বাচনের কথা মানে ভাবছেন? না, আমি যদি বলছি হয়। যে জুন একদমই ঠিক না আমাদের জন্য, একদমই ঠিক না। আপনি বলেন জুন মাসে বন্যা হবে, জি, জুন মাসে বৃষ্টি, তার মানে ঝড় বৃষ্টি ডিসেম্বরের মধ্যে থাকবে। নির্বাচন হলে সেটাই। আমি ডিসেম্বর টেনে টুনে জানুয়ারি জি, অসংখ্য হলে ধন্যবাদ। ভালো হয়। আমি মনিরাকে একই প্রশ্ন করতে চাই। আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখে দিতে দ্রুত নির্বাচন তারা চাচ্ছেন। সীমান্তের ওপারের দ্রুত নির্বাচন হয়ে গেলে সীমান্তের ওপারে যে ষড়যন্ত্র সেগুলো রুখে দেওয়া সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে যেন দেশে নিয়ে আসা না হয় বা দেশে যেন নিয়ে আসতে না পারেন সেজন্য অনেক ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জয়নুল আবেদীন, বিএনপি নেতা। আপনি এই বিষয় নিয়ে কি মন্তব্য করবেন? আম, আসলে দেখেন, খুব ছোট্ট করে, খুব জি, ছোট্ট করে, 1.5 আমাদের মিনিটে। আমাদের আসলে রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম যে প্রতিপক্ষকে দোষারোপ করে একটা রাজনীতি করা হয়। এটা হচ্ছে আসলে পলিটিক্যাল রেটরিক। এই যে তারেক রহমানকে আসলে বাংলাদেশে আসতে না দেওয়া বা আসলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, নানান ধরনের কথা বলা হয়। তো তো এগুলো আসলে পলিটিক্যাল রেটরিক। আর বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ রাজনীতি করেছে বিএনপিকে দোষ দিয়ে, আর বিএনপি রাজনীতি করে হচ্ছে এখন কাউকে তো এখন এটা খুঁজতে হবে, তো প্রতিপক্ষ হিসেবে তারা আমাদেরই ভাবছে, তো আমাদের দোষ দিয়ে একটা রাজনীতি করা। সুতরাং এই জায়গায় কিন্তু একটা পরিবর্তন আনতে হবে যে আসলে কোনটা লজিক্যাল এবং কোনটা ইললজিক্যাল। দেখেন, আমরা আসলে যেই রাজনীতি করতে চাই সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশটাকে সামনে রেখে, এবং এই জায়গাতে আমার মনে হয় যে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু ব্যাপার, আমরা যেরকম বলছি যে আওয়ামী লীগের বিচার, তারপরে হচ্ছে সংস্কার এবং হচ্ছে গণপরিষদ নির্বাচন। সুতরাং দেখেন, ঐকমত্যে আসা কিন্তু কঠিন কিছু না, বরং আমার মনে হয় আমি বিএনপির বড় দল হিসেবে তাদের দায়টা আমি অনেক বেশি দিব এবং তাদের বলবো যে আসলে এই আসলে নানান ধরনের দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আমরা আসলে আওয়ামী লীগকে আসলে নিবন্ধন নিয়ে আমরা কি করব, আমাদের আওয়ামী লীগকে নির্বাচনে আসার ব্যাপারে তার দলীয় অবস্থান পরিষ্কার করতে বলবো, এবং সংস্কার নিয়ে তার যেহেতু অলরেডি বিএনপি অনেকবার করে বসেছে, তো সুতরাং এই ঐকমত্যের ভিত্তিতে একটা সুন্দর গণপরিষদ নির্বাচনের সংস্কার কথা নিয়ে বলছে, তাদের একটা সংস্কার রোডম্যাপ নিয়ে চান। রোডম্যাপ চাই। সুতরাং এই দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমরা মনে হয় একটু গঠনমূলক আলোচনা করলে অসংখ্য ভালো ধন্যবাদ। হয়। আজিজ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, একই প্রশ্ন, যে তারেক রহমানকে দেশে যাতে না ফেরানো যায় সেজন্য একটা চক্রান্ত চলছে, আপনি কিরকম মনে করেন কিনা? না, দেখেন, একদমই অন্তর্বর্তীকালীন 1.5 মিনিট আছে। সরকারের কথাবার্তা বিশ্বাসযোগ্য না। আপনার সাংবাদিক আপনার বাইরে যায় দাঁড়ান, প্রশ্ন করবে নির্বাচন কবে হবে, নির্বাচন যে হবে ডিসেম্বর জুন, এটাও বিশ্বাস করে না কেউ। কারণ উপদেষ্টারাও বলে, হাঁটিয়ে গেছে লোক নাকি বলে যে 5 বছর থাকেন, আজীবন থাকেন, এরকম একটা ধোঁয়াশা শুরু হয়েছে না। আমি তো নিজেই কনফিউজ আদৌ নির্বাচন হবে কিনা এই সিচুয়েশনে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার কথা নাই। হ্যাঁ, সেখানে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে হয়তো আসতেছে না, অথবা একটা অনুষ্ঠানে আমি শুনেছি তাকে স্কাইপে জয়েন করেছে, তাকে প্রশ্ন করা হয়েছে, সে বলেছে তো আমাদের অনেকের বিরুদ্ধে তো কেস আছে। হ্যাঁ, কেস আছে, সে তো বলে নাই। আমি অ্যাড করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কেস তো উঠে যাচ্ছে, হুম। উঠে যাচ্ছে। তো তিনি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মকুব করে নিয়েছে। বেগম জিয়ার কেস হ্যাঁ, উঠে গেছে। হ্যাঁ, বেগম জিয়ার কেসটা তো ফাইনাল স্টেজে ছিল। তারেক রহমানেরও তো অনেক কেস হ্যাঁ, উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে, আরো আছে, আর নাই, কিন্তু অন্য নেতা কর্মীদের তো কেস সব রয়ে গেছে, জি। রয়ে গেছে। আমার কথা হচ্ছে যে এই জন্য সব পক্ষ থেকে একদম ক্লিন যে বক্তব্য মানে দিতে হবে। পদক্ষেপ যদি নেয়, জি, যে অসংখ্য নির্বাচনের ধন্যবাদ। রোডম্যাপ দিলেই সব পরিষ্কার হয়ে অসংখ্য যায়। ধন্যবাদ। সময় আপনাদের হাতে নিয়ে দুজনকে ধন্যবাদ, মনিরা শারমিন এবং আজিজ ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।